সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি দিলাফরুজ জান্নাত, প্রভাষক সমাজকর্ম, ভাষা শহীদ আব্দুল জব্বার, আনসার ভিডিবি স্কুল অ্যান্ড কলেজ। আমি গত 7টি ক্লাসে তোমাদেরকে সমাজকর্ম প্রথম পত্র থেকে পাঠদান দিয়েছি। আজকেও আমি তোমাদেরকে সমাজকর্ম প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে পাঠ দিব। যদিও একটি ক্লাসে আমি তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের 7ম অধ্যায় থেকে নীতি এবং সামাজিক নীতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমি সেই 7ম অধ্যায় থেকে সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য এবং পর্যায় বা ধাপ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে সামাজিক নীতি ও পরিকল্পনা এবং সমাজকর্ম এই 7ম অধ্যায় থেকে সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য কি নিয়ে আলোচনা করব? সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য পূর্বে কিছু নির্ধারণ করে নিতে হয়, যে সুচিন্তিত চিন্তা করে নিতে হয়, পরিকল্পনা করে নিতে হয়। তাছাড়া সেই লক্ষ্যে কখনোই পৌঁছানো সম্ভব হয় না। তো সামাজিক নীতিরও কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে, যে আমি কেন এই নীতিগুলো কি করব, বাস্তবায়ন করব, প্রণয়ন করব, যে কেন প্রণীত করা হবে এই সামাজিক নীতি। তো এই প্রশ্নটা থেকে যায়। তো আজকে আমি এই সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যে বিভিন্ন মনীষীরা বিভিন্ন বক্তব্য প্রকাশ করেছেন, সেগুলো আমি একটু একটু করে আলোচনা করব। তো মনোযোগ দিয়ে নিশ্চয়ই তোমরা শুনবে। তো চলো আমি সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করি। তা আমি প্রথমেই বলেছি, যে কোনো নীতি বা পরিকল্পনার পশ্চাতে, যে কোনো নীতি বা পরিকল্পনার পশ্চাতে অর্থাৎ পিছনে নির্দিষ্ট কিছু কি থাকে? পরিকল্পনা থাকে। যে কোনো তুমি লক্ষ্যে পৌঁছাতে চাও, তার পিছনে নিশ্চয়ই কি থাকবে? তার পিছনে নিশ্চয়ই সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা থাকবে। তাহলে সামাজিক নীতির যে লক্ষ্য উদ্দেশ্য আছে, টি.এইচ. মার্শাল এই সামাজিক নীতির 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। 3টি লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলেছেন। কয়টি? 3টি। কে বলেছেন? টি.এইচ. মার্শাল। প্রথমেই 1 নাম্বার হচ্ছে দারিদ্র দূরীকরণ। কি করতে হবে? দরিদ্রকে দূর করতে হবে। দারিদ্র দূরীকরণ। দারিদ্র দূরীকরণ। 2 হচ্ছে সার্বিক কল্যাণ সাধন। সার্বিক কল্যাণ সাধন। 2 হচ্ছে কি? সার্বিক কল্যাণ সাধন। তারপরে হচ্ছে 3 হচ্ছে সামাজিক সমতা নিশ্চিতকরণ। সামাজিক সমতা নিশ্চিতকরণ। সামাজিক সমতা নিশ্চিতকরণ। তাহলে তোমাদের পরীক্ষায় অবজেক্টিভে আসতে পারে যে সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে টি.এইচ. মার্শাল কয়টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। তাহলে অবজেক্টিভে যদি আসে যে টি.এইচ. মার্শাল কয়টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন সামাজিক নীতির, তাহলে কয়টি হবে? 3টি। যদি তুমি বর্ণনামূলক কোনো জায়গায় লিখতেও চাও, তাহলে কি হবে? প্রথমটা হচ্ছে দারিদ্র দূরীকরণ। প্রথমে কি? টি.এইচ. মার্শাল সামাজিক নীতির যে 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে দারিদ্র দূরীকরণ। কি দূর করতে হবে? দারিদ্রতা দূর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সার্বিক কল্যাণ সাধন। সার্বিক কল্যাণ সাধন, যে কার কল্যাণ সাধন করবে? সার্বিক, সবার, আপামর জনসাধারণের কি করবে? কল্যাণ সাধন করবে। তৃতীয়ত হচ্ছে সামাজিক সমতা নিশ্চিতকরণ। তৃতীয়ত কি? তৃতীয়ত হচ্ছে সামাজিক সমতা। সমাজে সবাই কি হবে? সমান। সেই আইনের আওতায় থেকে সমাজে কি হবে? সবাই সমান থাকবে।
তাহলে টি.এইচ. মার্শাল সামাজিক নীতির যে 3টি লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলেছেন তা হচ্ছে 1 দারিদ্র দূরীকরণ, 1 কি দারিদ্র দূরীকরণ, 2 সার্বিক কল্যাণ সাধন, 2 হচ্ছে কি সার্বিক কল্যাণ সাধন, 3 সামাজিক সমতা নিশ্চিতকরণ। যে সমাজে যে আমি সমতাটা নিয়ে আসবো সেটা কি করতে হবে, নিশ্চিত করতে হবে, যে বাস্তবায়নটা আমি এমনভাবে করব সমাজের সামাজিক সমতা যাতে কি হয়, নিশ্চিত হয়। তাহলে টি.এইচ. মার্শাল সামাজিক নীতির কয়টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন, 3টি। কয়টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন, 3টি। 1 হচ্ছে দারিদ্র দূরীকরণ, 2 সার্বিক কল্যাণ সাধন, 3 হচ্ছে সামাজিক সমতা নিশ্চিতকরণ। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আসি অধ্যাপক স্লেক। অধ্যাপক স্লেকও 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। কয়টি, তো 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। একটি হচ্ছে যে মানুষকে যথাসম্ভব কষ্ট, যে কষ্টে আছে, যথাসম্ভব কষ্টে আছে, তারপরে অকাল মৃত্যু এবং সামাজিক অনিষ্ট। যে এখানে অধ্যাপক স্লেকও 3টি যে লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে অনেক কষ্টে আছে, সেই কষ্ট থেকে বের করে নিয়ে আসতে হবে, বিভিন্ন ধরনের অকাল মৃত্যু থেকে বের করে নিয়ে আসতে হবে এবং সামাজিক বিভিন্ন ধরনের অনিষ্ট থেকে বের করে নিয়ে আসার জন্য সামাজিক নীতি প্রণয়ন করা হয়। তাহলে 1 নম্বর বললাম হচ্ছে বিভিন্ন ধরনের কি কষ্ট থাকবে, অকাল মৃত্যু থাকবে, সামাজিক অনিষ্ট থেকে বের করে নিয়ে আসার জন্য কি করবে, সামাজিক নীতি প্রণয়ন করা হয়। 2 হচ্ছে দুর্বল শ্রেণীকে সাহায্য করা। কাকে সাহায্য করবে, দুর্বল শ্রেণীকে সাহায্য করবে, বিশেষভাবে যারা নিজেদেরকে সহায়তা করতে সক্ষম নয় তাদেরকে কি করবে, সহায়তা করবে, অর্থাৎ দুর্বল শ্রেণীকে সহায়তা করা। তো তারপরে হচ্ছে সমাজ এবং সমাজের প্রতিটি সদস্যের মঙ্গল সাধন করা। কাদের, সমাজ এবং সমাজের প্রতিটি সদস্যের, সমাজ এবং সমাজের প্রতিটি সদস্য, সমাজের প্রতিটি সদস্যের মঙ্গল সাধন, সমাজ এবং সমাজের প্রতিটি সদস্যের মঙ্গল সাধন করা। তাহলে অধ্যাপক স্লেকও কি করেছেন, যে সামাজিক নীতির 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। তার মধ্যে একটি হলো যে ভীষণ কষ্টে যারা আছে, যারা ভীষণ কষ্টে আছে, অকাল মৃত্যু থেকে বের করে নিয়ে আসার জন্য এবং সামাজিক অনিষ্ট থেকে বের করে নিয়ে আসার জন্য কি করা দরকার, সামাজিক নীতি প্রণয়ন করা দরকার। দ্বিতীয় হচ্ছে দুর্বল শ্রেণীকে সাহায্য করা, যারা নিজেরা নিজেদেরকে কি করতে পারে না, সাহায্য করতে সক্ষম নয়, তাদেরকে সাহায্য করার জন্য সামাজিক নীতি প্রণয়ন করতে হবে। তৃতীয়ত হচ্ছে সমাজ এবং সমাজের প্রতিটি সদস্যদের জন্য, সমাজ এবং সমাজের প্রতিটি সদস্যদের জন্য মঙ্গল সাধন করতেই সামাজিক নীতি প্রণীত হয়। কে বলেছেন এটি, অধ্যাপক স্লেক বলেছেন। তাহলে আমি টি.এইচ. মার্শালের 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বললাম এবং অধ্যাপক স্লেকের ও কি বললাম, 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বললাম। এবার বলবো আমি রিচার্ড এম টিটমাসের কথা। রিচার্ড এম টিটমাসও সামাজিক নীতির 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। রিচার্ড এম টিটমাস সামাজিক নীতির 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন। ওনারটা হচ্ছে প্রথমেই নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা। কাদের নিশ্চিত করবে, নাগরিকদের কল্যাণ নিশ্চিত করবে। 1 হচ্ছে নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা, নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা। 2 হচ্ছে সামাজিক নীতি অর্থনৈতিক বিষয়ের সাথে অ-অর্থনৈতিক বিষয়কে যোগ করা, যে অর্থনৈতিক বিষয়ের সাথে অ-অর্থনৈতিক বিষয় যোগ,
অর্থনৈতিক বিষয় যোগ। 3 হচ্ছে দরিদ্রদের মাঝে সম্পদের পুনর্বন্টন। ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদের পুনর্বন্টন। ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদের পুনর্বন্টন। তাহলে রিচার্ড এম টিটমাস সামাজিক নীতির 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন, যার 1 নাম্বার হলো নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা। 1 কি? নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা। 2 হচ্ছে অর্থনৈতিক বিষয়ের সাথে অ-অর্থনৈতিক বিষয় যোগ, অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়ন, ন্যূনতম মজুরি। এটার মধ্যে 2 নম্বর পয়েন্টের মধ্যে থাকবে অর্থনৈতিক বিষয়ের সাথে যে অর্থনৈতিক বিষয় যোগ করবে তার মধ্যে থাকবে যেমন জীবনযাত্রার মান উন্নয়ন এবং হচ্ছে কি ন্যূনতম মজুরি। 3 হচ্ছে ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদের পুনর্বন্টন। সামাজিক নীতিটা এমনভাবে হবে যাতে কি হয়, ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদটা সুন্দরভাবে ভাগ করা যায়, পুনর্বন্টন করা যায়। তাহলে তোমাদের জন্য সুবিধা হচ্ছে যে অবজেক্টিভে যদি আসে রিচার্ড এম টিটমাস, তারপরে অধ্যাপক স্লেগ এবং হচ্ছে টি.এইচ. মার্শাল সামাজিক নীতির কয়টি উদ্দেশ্যের কথা বলেছেন? তো প্রত্যেকেই 3টি করে উদ্দেশ্যের কথা বলেছেন। তাহলে অবজেক্টিভে আসলে তোমাদের জন্য কখনোই কি হবে না যে না পারার কিচ্ছু নাই, যে সবাই যেহেতু 3টা করে বলেছে তাহলে সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেক মনীষী কয়টি করে বলেছে? 3টি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছে। শেষটা হচ্ছে রিচার্ড এম টিটমাসের কয়টি? 3টি। প্রথমটা হচ্ছে নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা। 2 হচ্ছে অর্থনৈতিক বিষয়ের সাথে অ-অর্থনৈতিক বিষয় যোগ করা। 3 হচ্ছে ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদের পুনর্বন্টন করা। ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদের পুনর্বন্টন। তবে এখানে আরেকটু আসতে পারে যে রিচার্ড এম টিটমাস কোন গ্রন্থে বলেছেন, কোন গ্রন্থ, সেটা হবে সোশ্যাল পলিসি। যেহেতু নীতি নিয়ে কথা বলি, তোমাদের যদি একটু বুদ্ধি খাটাও যে যেহেতু নীতি নিয়ে কথা, তাহলে যে কোনো কিছু নীতি সম্পর্কে আসুক এইটাই হবে যে সোশ্যাল পলিসি। রিচার্ড এম টিটমাস এই গ্রন্থেই নীতি সম্পর্কে বলেছেন, সেই গ্রন্থটা হচ্ছে কি সোশ্যাল পলিসি গ্রন্থ। তাহলে রিচার্ড এম টিটমাস সোশ্যাল পলিসি গ্রন্থে সামাজিক নীতির 3টি উদ্দেশ্যের কথা, লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেন। 1 হচ্ছে নাগরিকদের কল্যাণ নিশ্চিত করা, অর্থনৈতিক বিষয়ের সাথে অ-অর্থনৈতিক বিষয় যোগ করা, তৃতীয়ত হচ্ছে ধনী ও দরিদ্রদের মাঝে সম্পদের পুনর্বন্টন। তবে দেখো 3টা মনীষীরই সামাজিক নীতির লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করে দেখলাম, সকল মনীষীরই এক কথা যে কি করতে হবে, সমাজ এবং সমাজের মানুষের মঙ্গল সাধন করা। তাহলে এক কথায় বলতে পারি কি যে সামাজিক নীতির প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে কি সমাজের সর্বস্তরের জনগণের মঙ্গল সাধন করা। যে এই মঙ্গল সাধন করার জন্যই কি করা হয়, সামাজিক নীতি প্রণয়ন করা হয়। এবার আমি আলোচনা করব যে সামাজিক নীতির যে পর্যায়গুলো আছে সেই পর্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রণয়ন প্রক্রিয়া, যে কিভাবে প্রণয়নগুলো করবে এই প্রণয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়া, যে তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে এইখান থেকে এই প্রণয়ন প্রক্রিয়াটা মুখস্থ করে ফেলতে পারবে, যে তোমাদের আর অসুবিধা হবে না। সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়া। সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়ায় হ্যারি স্পেস 8টি সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বলেছেন। যে হ্যারি স্পেস সামাজিক প্রণয়নের কয়টি প্রক্রিয়ার কথা বলেছেন? 8টি প্রক্রিয়ার কথা বলেছেন। 8টি প্রক্রিয়া। 1 হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। 1 কি? সমস্যা চিহ্নিতকরণ। 2 হচ্ছে সমস্যা বিশ্লেষণ। 3 হচ্ছে জনগণকে অবহিতকরণ। 4
জনগণকে অবহিত করণ। 4 হচ্ছে নীতির লক্ষ্য নির্ধারণ। নীতির লক্ষ্য নির্ধারণ। নীতির লক্ষ্য নির্ধারণ। 5 হচ্ছে জনসমর্থন। 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 6 হচ্ছে আইন প্রণয়ন। আইন প্রণয়ন। আইন প্রণয়ন। 7 হচ্ছে প্রয়োগ ও প্রশাসন। প্রয়োগ ও প্রশাসন। প্রয়োগ ও প্রশাসন। 8 হচ্ছে মূল্যায়ন ও পরিমাপন। মূল্যায়ন ও পরিমাপন। তাহলে হ্যারিস পেজ যে 8টি প্রক্রিয়ার কথা বলেছেন বা সামাজিক নীতি প্রণয়ন প্রক্রিয়ার কথা বলেছেন, তার একটি হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। যে প্রথমেই আমি যে কাজটাই করতে যাই না কেন, তাহলে আগে কি করতে হবে, যে সমস্যাটা চিহ্নিত করে নিতে হবে। তার পরবর্তীতে হচ্ছে সমস্যা বিশ্লেষণ। যে সমস্যাটা যে আমি প্রথমে চিহ্নিত করলাম, সেই সমস্যাটা পরবর্তীতে কি করতে হবে, বিশ্লেষণ করে দেখতে হবে যে এটা আসলেই সমস্যা নাকি। তাহলে প্রথমটা হচ্ছে কি, সমস্যা চিহ্নিতকরণ। দ্বিতীয়টি হচ্ছে সমস্যা বিশ্লেষণ। তৃতীয়টি হচ্ছে জনগণকে অবহিতকরণ। মানে জনগণকে বলতে হবে যে এই নীতিটা করতে চাচ্ছি, তো তাদের সম্মতি আসলে আছে না নাই, বা তাদের কাছে গিয়ে গিয়ে বলতে হবে যে আসলে এটা হচ্ছে, এটা করলে ভালো হবে না ওইটা করলে ভালো হবে। তাহলে নিশ্চয়ই যে 10 জন 15 জন বা 100 জন 1000 জনের থেকে একটা মত বের হয়ে আসবে। তাহলে কি করতে হবে, যে কোনো নীতি প্রণয়ন করতে যায় না কেন, তার আগে কি করতে হবে, জনগণকে অবহিত করতে হবে। তারপর হচ্ছে নীতির লক্ষ্য নির্ধারণ। নীতিটা আমি কেন করতে চাচ্ছি, সেই লক্ষ্যটাকে কি করতে হবে, নির্ধারণ করে নিতে হবে। তাহলে প্রথমে এক বললাম হচ্ছে কি সমস্যা চিহ্নিতকরণ, তারপরে কি সমস্যা বিশ্লেষণ, তারপরে কি জনগণকে অবহিতকরণ, তারপরে হচ্ছে কি বললাম আমি, নীতি লক্ষ্য নির্ধারণ। তবে 5 বলেছি জনসমর্থন, যে আমি যে নীতিটা আসলে করতে চাচ্ছি সমাজের এবং জনগণের মঙ্গলের জন্য, সেই জায়গা থেকে জনগণের আসলে জনসমর্থন আছে কিনা, বা তাদের সমর্থন আদৌ আছে কিনা সেটাও বিবেচনা করতে হবে। তারপর হচ্ছে আইন প্রণয়ন। যদি জনসমর্থন থাকে তাহলে সেই দিকটা বিবেচনা করে আইনটাকে প্রণয়ন করতে হবে। তারপর হচ্ছে প্রয়োগ ও প্রশাসন। তারপরে প্রয়োগের চিন্তা করতে হবে, প্রশাসনের কাছে দিতে হবে যে হ্যাঁ তোমরা এটা কি করো, প্রয়োগ করো এবং বাস্তবায়ন করার চেষ্টা করো। তারপর হচ্ছে মূল্যায়ন ও পরিমাপন। তারপর সেটা ইভালুয়েশন করে দেখতে হবে বা মূল্যায়ন করে দেখতে হবে এটা আদৌ ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না। এটাই হচ্ছে মূল্যায়ন এবং পরিমাপন। এটা কে বলেছে, হ্যারিস পেজ। হ্যারিস পেজ 8টি এই সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়ার কথা বলেছেন। তোমাদের সুবিধার জন্য আমি আবারও বলছি, 1 হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, 2 সমস্যা বিশ্লেষণ, 3 হচ্ছে জনগণকে অবহিতকরণ, 4 হচ্ছে সামাজিক নীতির লক্ষ্য নির্ধারণ, তারপরে জনসমর্থন, 6 আইন প্রণয়ন, পরবর্তী হচ্ছে প্রয়োগ ও প্রশাসন, শেষটা হচ্ছে মূল্যায়ন এবং পরিমাপন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমি এই সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে ডব্লিউ.আই. জেনকিন্স সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়ার একটা ছক তৈরি করেছেন। সেই ছক সম্পর্কে আলোচনা করব। প্রথমেই হচ্ছে ইনিটিয়েশন মানে হচ্ছে আরম্ভ করার প্রবণতা। আরম্ভ করার প্রবণতা। ইনিটিয়েশন হচ্ছে কি, আরম্ভ করার প্রবণতা। কি আরম্ভ করব, যে কোনো একটা নীতি প্রণয়নের চিন্তা ভাবনা করব যে আমি এটা শুরু করতে চাই। তাহলে যে আমার আসলে আরম্ভ করাটার, এই নীতিটা প্রণয়ন করার
বা শুরু করার চিন্তা ভাবনা আছে কিনা। প্রথমে হচ্ছে কি ইনিটিয়েশন অর্থাৎ আরম্ভ করার প্রবণতা, দ্বিতীয়ত হচ্ছে তথ্য সংগ্রহ, তার মধ্যে কি করতে হবে যে ইনফরমেশন, যেহেতু আমি এটা করতে চাচ্ছি তাহলে আমাকে কি করতে হবে ইনফরমেশন জোগাড় করতে হবে। তৃতীয়ত হচ্ছে ইনফরমেশন, ইনফরমেশন অর্থাৎ হচ্ছে কি তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহ। তাহলে প্রথমে বললাম ইনিটিয়েশন অর্থাৎ আরম্ভ করার প্রবণতা থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কি ইনফরমেশন অর্থাৎ সেই প্রেক্ষিতে কি করতে হবে তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে তথ্য সংগ্রহ করার পরে কি করতে হবে কনসিডারেশন, কনসিডারেশন অর্থাৎ বিবেচনা করতে হবে, কনসিডারেশন। তাহলে প্রথমে কি ইনিটিয়েশন অর্থাৎ আরম্ভ করার প্রবণতা থাকবে, দ্বিতীয়ত হচ্ছে সেই আরম্ভ করার প্রবণতা থেকে আমাকে কি করতে হবে ইনফরমেশন জোগাড় করতে হবে অর্থাৎ তথ্য সংগ্রহ করতে হবে, তৃতীয়ত যে তথ্য সংগ্রহটা করলাম যে আমি সেই প্রেক্ষিতে কি করব আমি কনসিডারেশন অর্থাৎ বিবেচনা করব যে এই যে তথ্যগুলো জোগাড় করলাম বা আহরণ করলাম বা একসাথে করলাম তথ্যগুলো, যে এই তথ্যের প্রেক্ষিতে আসলে কি করা যায়। তাহলে প্রথমে আরম্ভ করার প্রবণতা অর্থাৎ ইনিটিয়েশন, দ্বিতীয় হচ্ছে তথ্য সংগ্রহ অর্থাৎ ইনফরমেশন, তৃতীয়ত হচ্ছে বিবেচনা বা কনসিডারেশন। এবারে বিবেচনা করার পর আমি কি করব, বিবেচনা করার পর করব হচ্ছে নিশ্চয় ডিসিশন নিব, ডিসিশন, ডিসিশন অর্থাৎ হচ্ছে সিদ্ধান্ত নিব, ডিসিশন সিদ্ধান্ত। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন অর্থাৎ হচ্ছে বাস্তবায়ন। তারপরে হচ্ছে ইভালুয়েশন, ইভালুয়েশন, ইভালুয়েশন অর্থাৎ হচ্ছে মূল্যায়ন, ইভালুয়েশন অর্থাৎ হচ্ছে মূল্যায়ন। তারপর হচ্ছে টার্মিনেশন, টার্মিনেশন, টার্মিনেশন অর্থাৎ হচ্ছে সমাধান করা বা ফল লাভ, সমাধান বা ফল লাভ, সমাধান বা ফল লাভ। তাহলে দেখো ডব্লিউ.আই. জেনকিন্স সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়ার যে একটি ছক তৈরি করেছেন, এটা থেকেই বোঝা যায় যে সামাজিক নীতিটা আমি কেন তৈরি করব, যে কিভাবে তৈরি যে করবে তার একটা ছক। যে প্রথমে এই সামাজিক নীতিটা প্রণয়ন করতে গেলে কি হবে ইনিটিয়েশন অর্থাৎ আরম্ভ করার প্রবণতা থাকতে হবে, যে এই কাজটা আমি করতে যাচ্ছি, এই যে কাজটা আমি করতে চাচ্ছি সেই কাজের প্রেক্ষিতে কি করতে হবে ইনফরমেশন অর্থাৎ তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে কি করলাম ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করলাম, তারপরে যে একগাদা তথ্য সংগ্রহ করে বা ইনফরমেশন নিয়ে তারপরে কি করবে কনসিডারেশন অর্থাৎ বিবেচনা করে দেখতে হবে যে এই তথ্যগুলো যে নিলাম আদৌ কতটুকু বাস্তবায়ন করা ঠিক হবে বা কোন তথ্যটা ঠিক কোনটা হচ্ছে বেঠিক সেটা বিবেচনা করতে হবে। 3 নম্বরে গিয়ে কনসিডারেশন। তারপরে হচ্ছে সেই বিবেচনা করার পর সুস্থ মস্তিষ্কে আমাকে কি করতে হবে ডিসিশন নিতে হবে অর্থাৎ সিদ্ধান্ত নিতে হবে। তাহলে চতুর্থত হচ্ছে কি ডিসিশন নিবে, সিদ্ধান্ত নিলে তারপরে সেই সিদ্ধান্তটা কি করতে হবে বাস্তবায়ন করতে হবে অর্থাৎ ইমপ্লিমেন্টেশন, যে সেখানে সিদ্ধান্তটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করতে হবে। এই ইমপ্লিমেন্টেশনের পরে তারপরে আমি কি করব ইভালুয়েশন, যে মূল্যায়নের দিকে যাব, যে এটা কার জন্য ঠিক হলো কার জন্য বেঠিক হলো সেটা হচ্ছে মূল্যায়নের পালা। সর্বশেষ হচ্ছে কি টার্মিনেশন, সমাধান বা ফল লাভ। আমরা যে কোনো কাজ করতে যাই না কেন সেটা কি আছে নিশ্চয়ই ভালো ফলও হয় আবার কি হয় খারাপ ফলও হয়, সবাই কোনো একটা কাজে সঠিকভাবে সফল হতেই পারে না। তাহলে এই টার্মিনেশনের ক্ষেত্রে এসে কি সমাধান বা ফল লাভ নিশ্চয়ই সেটা ভালো হবে অথবা খারাপ হবে, এইটা হচ্ছে কি টার্মিনেশন সমাধান বা ফল লাভ যেটা আমি পাবো। তাহলে সামাজিক নীতির প্রণয়ন প্রক্রিয়ার যে ডব্লিউ.আই. জেনকিন্স যে প্রক্রিয়ার কথা বলেছেন তা হচ্ছে কি ইনিটিয়েশন অর্থাৎ আরম্ভ করার প্রবণতা, পরবর্তী হচ্ছে কি ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করা, তারপরে হচ্ছে কনসিডারেশন বা বিবেচনা করা, তারপরে হচ্ছে ডিসিশন নেওয়া বা সিদ্ধান্ত, তারপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন, এরপরই হচ্ছে ইভালুয়েশন অর্থাৎ মূল্যায়ন, সর্বশেষ হচ্ছে টার্মিনেশন সমাধান বা
ফল লাভ করা। নিশ্চয় আজকে যে আমি তোমাদের সামাজিক নীতির লক্ষ্য ও উদ্দেশ্য এবং সামাজিক নীতির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম, বুঝতে পেরেছ? আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।